বরঞ্চ তার যদি বাচ্চা নেওয়ার থাকে সে কাস্টোডিয়াল এর জন্য তাদের যা যা প্রসিডিওর আছে তারা যেমন এগোচ্ছে তেমনি সন্দীপও এগোবে, কোনো টেনশন নেবেন না আপনারা। আর সন্দীপের যেখানে ভুল থাকবে না সেটা নিয়ে এত চেঁচামেচি অপোনেন্ট করলেও আপনারা ইগনোর করুন। আমাদের কথা হচ্ছে মামলা যেখানে ভুল আছে কি ঠিক আছে, কোনো অ্যাডভোকেটকে বদনাম করাটাও আমাদের কাজ না, বরঞ্চ সন্দীপকে বাঁচানোটা এবং তার পাশে থাকাটা আপনাদের কাজ। আপনারা সেটা চালিয়ে যান এবং সন্দীপ যথেষ্ট ভালো ছেলেকে রেখেছে, সেটা যেমন সকলের সামনে দেখা যাচ্ছে, যাতে বাচ্চাটা ভালোভাবে তার বাবার কাছে মানে নিরাপদে থাকতে পারে। পরবর্তী দিনে জজ সাহেব যা রায় দেবে সেই রায় হবে। তবে এটুকু বলতে পারি এখনও কাস্টোডি পাওয়ার জন্য কোনো মামলা হয়নি। যেটা হয়েছে যে ম্যান্ডামাস হয়েছে সেটা পুলিশ ইনঅ্যাকশন, আর পুলিশ ইনঅ্যাকশনের মামলার সাথে এটার অনেক অনেক গভীর জলে এখনও পর্যন্ত হাইকোর্টে যারা জানেন না, আমার মনে হয় 99% লোক এ তো কিচ্ছু জানেন না, তারা এখনো পর্যন্ত সার্ভিস হয়নি। মামলাটা লিস্টে দেখালে হয় না, মামলাটা এখনো সার্ভিস হয়নি, মামলার এখনো ডেট পড়তে দেরি আছে। এত তাড়াতাড়ি মানে মানুষ একদম সব কিছু মানে মনে হচ্ছে যেন ম্যাডাম অমৃতা সিনহার রুমে চলে গেছে, মানে মামলাটা লিস্টিং হয়েছে সবে, এখনো সার্ভিসিং হয়নি মামলাটার, কেউ কপি সার্ভ হয়নি। তারপরে মামলাটার 18 থেকে 20 জন পার্টি। চুপচাপ ঘুমিয়ে যান, সবাইকে বলছি চুপচাপ ঘুমান। নিজেরা যেমন কন্ট্রোভার্সি করছেন করুন, লিগ্যাল প্রসিডিওরটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা টেনশন মুক্ত থাকুন, পরবর্তী দিনে আরও অনেক কিছু হবে, সেটার জন্য ধৈর্য রাখুন, ব্যাস এটুকু বলা। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে আপনাদের সঙ্গীতা দিদিভাইয়ের যে লেটেস্ট যে একটা বার্তা উনি দিয়েছেন, যেটা সন্দীপের কেসের আপডেট, সেইটারই কিছুটা অংশ আপনাদের শোনালাম। আপনারা পুরোটা আশা করি সবাই শুনে নিয়েছেন। হ্যাঁ, তো সবাই এটাকে দিয়েছে। তো আমি এখান থেকে যে জিনিসটা নিয়ে আমি শুধু মাত্র ফোকাস করব এখন, সেই অংশটাই আপনাদেরকে শোনালাম। আপনারা ভালো করে শুনে নিলেন যে দিদিভাই কি কথাগুলো বললেন। তো উনি বললেন কি, যে এই যে রিটটা আমি মানে জবের থেকে রিট সম্পর্কে জানতে পেরেছি, যেটুকু আমি খোঁজখবর নিতে পেরেছি, আমি সে সময়ই আপনাদেরকে কি বললাম যে রিট অফ ম্যান্ডামাস যেটা হয় সেটা সাথে মানে চাইল্ড কাস্টাডির কোনো সম্পর্ক নেই। আর এই জিনিসটাই আজকে খুব ভালো করে এই ভিডিওর মধ্যে আপনাদের শোনাবো, মানে বুঝিয়ে দেবো। তো যাই হোক, এখন বলি যে অবশ্যই ভিডিওটা হচ্ছে সন্দীপ টিন দুজনকে নিয়ে। তো ওর ভিডিও সম্পর্কে একটুখানি বলেছিলাম। তো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে প্রমোশনাল ভিডিও পাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, এই যে এই ধরনের প্রমোশনাল ভিডিওগুলো হয় বার্টার পদ্ধতিতে, মানে আপনাকে প্রোডাক্ট পাঠাবো, ওই এত দামের প্রোডাক্ট পাঠাচ্ছি, এটাই আপনার মানে এখান থেকে ইনকাম, ওটাই যে আপনার ওই জিনিসটা পাচ্ছেন সেটাই। এবার সেটা সম্পর্কে আপনাকে ভালো ভালো বলতে হবে, কারণ যেহেতু আপনি ফ্রিতে জিনিসটা নিয়েছেন, আমরা আপনাকে পাঠিয়েছি, তাহলে অবশ্যই সেটাকে ভালো বলতে হবে। এটাই হচ্ছে বার্টার পদ্ধতিতে কি যেন বলে প্রমোশন করা। তো সেরকম প্রমোশন আমিও করেছি, আকসার আসতে থাকে, বিশ্বাস করবেন না, অনেক এরকম আসতে থাকে। সে ইনস্টাগ্রামেও আসে, আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব এই দুটো জায়গা থেকে প্রচুর এরকম আসে যে এরকম প্রোডাক্ট পাঠাবো। আমি প্রথমে একবার দুবার একটা প্রোডাক্ট নিয়েছিলাম, একবার দুবার প্রোডাক্ট নিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট যদি এখন নিজের স্কিনে অ্যাপ্লাই করে দেখাতে হয়, এটার জন্য মানে আপনাকে তো নিজেকে গিনিপিগ বানাতে হবে, তাই না? তো সেই জন্য আমি এখন আর মানে ওই ধরনের জিনিস মানে করি না, বার্টার পদ্ধতিতে ওরকম করি না। নাহলে কিন্তু প্রচুর আসে, কারণ ইনস্টাগ্রামে মোটামুটি সেরকম জায়গা আছে, করতেই পারি, চাইলে করতেই পারি। তো যাই হোক, আমি সেটা করি না। তো যে আমি করি না বলে অন্যরা করছে সেটা যে খারাপ, একদমই বলবো না। তার উপর যে জিনিসগুলো আজকে এসছে সেগুলো সেই ধরনের জিনিস কিন্তু ঠিক আছে, কারণ জুতো পরছে, একটা জুতো আসলো, আর দেখলাম একটা আসলো জলের বোতল, মানে ওয়াটার বটল আসলো। তো সেই দুটো পরলে বা ইউজ করলে সেটাতে শরীরের এমন কোনো ক্ষতি হবে না, তো জলের বোতল আর জুতো দুটোই দেখতে সুন্দর, ওর তো সব কিছুই দেখতে সুন্দর লাগে, সবই ভালো লাগে, সব কিছুই ওর কাছে বেশ ভালো। আমি শুধু ভাবি যে মানে এটা কি মানে সবসময় কি এরকম ধরনের যাই দেখে তাতেই কি বেশ ভালো বলে? হ্যাঁ, মানে ওই আর কি লাটাফাটা দেখলেও বেশ ভালো এরকম আমার মনে হচ্ছে সেরকম, কারণ এটা ওর একটা মুদ্রা দোষ হয়ে গেছে, যাই বলে তাই বলে বেশ ভালো। তো আজকে কুর্তিগুলো যেগুলো দেখালো আগের দিন আর আজকের মিলিয়ে কুর্তিগুলো আপনারা দেখেছেন, প্রত্যেকটা কুর্তি দেখে মনে হয় না ওই পাশ বালিশের যে কাভারগুলো আছে সেরকম, ওই রকম ধরনের স্ট্রাইপ, ওই রকম ধরনের কালার। সত্যি কথা বলতে সন্দীপ যে কথাটা বলেছিল না, সেটা একদম 100% সত্যি। ও যখন ওই বাড়িতে থাকতো, যে ড্রেসগুলো তাও পরতো, ওগুলো মনে হয়
সন্দীপ তাও চুজ করে দিত, সেই জন্য দেখতে ভালো লাগতো। এখন এক একটা জামা কাপড় পরে দেখবেন ভালো লাগে, একেবারেই ভালো লাগে না, কারণ ওর চয়েস একদম ভালো না, এটা সত্যি কথা। তার চেয়ে বরং ওর মা যেগুলো পরে, ওর মায়েরগুলো তাও ভালো, কিন্তু ওরগুলো একদমই ওর মানে চয়েস একদম ভালো না। তো যাই হোক, ভিডিওর মধ্যে আজকে বললো প্রমোশনাল ভিডিও হবে, তো সেখানে ঠাম্মি দিকে বলছিল যে এগুলো আবার নিলি, বললো না না এগুলো পয়সা দিয়ে কিনিনি, এগুলো হচ্ছে গিয়ে এসছে অ্যাডের। তো তারপর আজকে দেখলাম যে এবার থেকে কিন্তু এখন ওদের ওখানে অনেকদিন থেকেই লক্ষ্য করছি, ওদের বাড়িতেই কিন্তু দিয়ে যায়, মানে যাই অর্ডার করা, মানে যাই আর কি প্রোডাক্ট আছে সব ওদের বাড়িতেই এসে দিয়ে যায়। আজকেও দেখলাম ডেলিভারি বয় কিন্তু ওদের বাড়িতে এসে দিয়েছে। তো যাই হোক, সেখান থেকে তারপর বললো যে আবারও আজকে যেতে হবে। তো কোথায় যেতে হবে না, যেতে হবে হচ্ছে গিয়ে হাসনাবাদ। তো ওদের তো এটা কমন হয়ে গেছে, রোজই বেরোনো, রোজই দুজনে মা মেয়ে দুজনে মিলে বেরোলো। তো তার সাথে দাদাভাই ছিল, দাদাভাই কারণ একটা যে প্যাসেঞ্জার তাকে নামিয়ে দেবে, তার সাথে সাথে ওদেরকেও নামিয়ে দেবে, ওরা যা কেনাকাটি করা সেটুকু করবে, করে তারপর আবার দাদাভাইয়ের সাথে চলে আসবে। তো যাই হোক, সেই গেল যখন, তারপর গেল কোথায়, ওই হাট, একবার সেই হাট দেখিয়েছিল মনে আছে। তবে আজকে যে শাড়ির দোকানটা গেল, এই শাড়ির দোকানটায় কিন্তু আগে গেছিলো বলে মনে হচ্ছে না, বুঝতে পারলাম না, কারণ একটা দোকানে ওরা সবসময় যায়, একজন ভদ্রমহিলা থাকে, তো আজকে ভদ্রমহিলা ছিলেন না, দেখলাম দুজন মানে মেল ছিলেন, মেল পার্সন, তারা শাড়ি দেখাচ্ছিল। তো শাড়িগুলো জাস্ট একটা একটা করে খুলে দেখাচ্ছিল, আর বললো যে আমাদের একটা নেমন্তন্ন আছে, এই নেমন্তন্নর জন্যই আমাদের গিফট কিনতে হবে, আর সেই গিফট কিনতেই আমাদেরকে যেতে হবে। তো ভালো কথা, সেটাই কিনতে গেল। তো ওখানে যে শাড়িগুলো আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল, তো সেই শাড়িগুলো দেখলাম ঠিকই আছে। তো ওখান থেকে তারপর বেরোলো, বেরিয়ে বললো যে হয়ে গেছে কেনাকাটা, দাদাভাই এসে গেছে, দাদাভাইয়ের সাথে এবার চলে যাবো বাড়িতে। তো বাড়িতে গেল যখন ঢুকছিল, তখন দেখলেন দাদা বৌদি দুজনের মধ্যে চোখে চোখে ইশারা কিরকম সব কিন্তু ভালো করে আমরা দেখতে পেলাম। আর এটাই স্বাভাবিক, এখন প্রথম বছর বিয়ে হয়েছে, এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, ওরা সব চলে আসলো, এসে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, কেনাকাটা করে তো আবার সেই লম্বা ঘুম, ওর যেরকম যার নিয়ম সেরকমই। তো যাই হোক, এখন আবার দেখছি যে ওর খুব তেলে ভাজা খাওয়ার প্রতি মানে প্রবণতাটা বেড়ে গেছে, রোজই দেখছি ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে। তো এটা তো একেবারেই উচিত না, বিশেষ করে ওর। তো এরকম ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে কী লাভ, যদি ওই যে আবার খায় না হার্বাল যেটা খায় ও জলের মধ্যে গুলে, ওগুলো খাচ্ছে, তার সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও খাচ্ছে, কোনো লাভ হচ্ছে কি, হচ্ছে না। তো যদি সত্যিই শরীরের প্রতি না কিছু মায়া মমতা থাকে, যে না আমার যেমন হচ্ছে ও, তাহলে আমার মনে হয় ওইগুলো খেয়েও না খাওয়া উচিত না, ওগুলো খেলেও এফেক্ট হতে পারে, শরীরে কোনো অন্য এফেক্ট হতে পারে। তো যাই হোক, ও তো কারোর কথা শুনবে না, আর শোনার কোনো আশাও রাখি না। তো যাই হোক, তারপর দেখলাম খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়ায় দেখলাম যে ওর মা আলু ভাজা করলো, আর করলো গোলা রুটি। তো আলু ভাজা গোলা রুটিটা খুবই হচ্ছে। আর দুপুরবেলা দেখলাম ভাত রয়েছে, তো বুঝলাম যে ওদের বৌমনি আমাদের ধানি লঙ্কা, ও তো আবার ভাত ছাড়া খায় না, ও খাচ্ছে। তো ওরা খাওয়া দাওয়া করলো, করে তারপর সন্ধ্যা চলে আসলো, যেটা কাটটু সিন দেখালো যে মার মেয়ে ওপরে। তো তার আজকে সন্ধ্যাবেলায় কিন্তু লুডোর আসরটা পুরো জমে গেছিলো, অনেকে ছিল। আমি তাই ভাবছি যে এই যে এরা বলছে বাচ্চা মায়ের কাছে যাবে, সেই বাচ্চা যে কি আনন্দে থাকবে, কি যে মানে মজায় থাকবে, এত লোকজন সবাই নিয়ে বাচ্চাটাকে হই 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 করবে। পড়াশোনার তো কোনো দরকার নেই, হ্যাঁ, সে যেরকম বলেছিল জামাই ষষ্ঠী, সেটা আবার কি, সেরকমই বলবে পড়াশোনা, সেটা আবার কি, তাই না, পড়াশোনা সেটা আবার কি। তো যাই হোক, দেখা যাক এই যে বিচারাধীন কোনো জিনিসের যে এরা যে হ্যাঁ বাচ্চা মায়ের কাছেই আসবে একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছে, সেইটা আবার সম্ভব হয় না। কারণ প্রত্যেকটা জিনিস বিচারাধীন, যখন বিচার করেন তখন সব দিক চিন্তা করে তারপরে বিচার করেন, কিন্তু প্রত্যেকটা বিচারের জন্য একটা আলাদা আলাদা রাস্তা আছে, প্রত্যেকটা বিচারের জন্য আলাদা আলাদা সেকশন আছে। আপনি যেই কেসটা আর কি এই ম্যাট্রিমোনিয়াল কেস করবেন, সেটাই আবার অন্য যে সিভিল কেস বা ক্রিমিনাল কেস, সেগুলো সম্পূর্ণ আলাদা হবে, তো তাই না, প্রত্যেকটার তো ধারা আলাদা, প্রত্যেকটা লড়ার স্টাইল আলাদা। তো সেক্ষেত্রে কোন ধারায় কি করা হয়েছে সেটা আমরা জানতে পারছি। তো সেটা সত্যি যেই জিনিসটার দাবি করা হচ্ছে যে বাচ্চার কাস্টাডির জন্য যে পদক্ষেপ নিয়েছি, সেটা সত্যি সেটা কিনা, সেটা তো অবশ্যই বলবো। তো আজকে নিশ্চয়ই সঙ্গীতা ম্যামের কথা শুনে সমস্ত জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে
কখনোই কাস্টাডির জন্য এই রিট অফ ম্যান্ডামাস কাজে আসবে না। তো এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি আর আজও আপনাদের প্রমাণ দেখিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন সাইডে আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি, সেখানে প্রথমে আমি লিখেছিলাম যে আমি কাস্টাডির জন্য কি রিট অফ ম্যান্ডামাস আমি ফাইল করতে পারি। তো সেখানে আমাকে উত্তর এখানেই দেওয়া হয়েছে গুগলের মাধ্যমে যে রিট অফ ম্যান্ডামাস করে আপনার কোনো লাভ হবে না। বাচ্চার কাস্টাডির জন্য রিট অফ ম্যান্ডামাস করলে কোনো লাভ হবে না, কারণ রিট অফ ম্যান্ডামাস সেটাই যে কোনো ঊর্ধ্বতন যে আদালত আছে সে নিম্ন আদালতকে বলছে যে এই বিষয়টা এসছে, আপনারা এই বিষয়টা নিয়ে খবরাখবর নিন যে এই যে একজন প্রশাসনিক মানুষ, একজন বা একাধিক পার্সন, তাদের সম্পর্কে এই কথাটা উঠছে, তারা সত্যিই কি সেই কাজটা করেছে বা যা করার কথা সেটা করেনি। পুলিশ অ্যাকশান ইনঅ্যাকশান। তো এবার তো পরিষ্কার হয়ে গেল যে 18 জনের নাম আছে। শুনলাম সেটা এই সঙ্গীতা দিদিভাইয়ের ব্যাপারটা মানে ভয়েসটা থেকেই শুনতে পেলাম যে 18 জন। তো দিদি বললেন যে ঘুমিয়ে থাকুন, এখন ঘুমিয়ে থাকুন, কারণ এখনও এই কেসটা নিয়ে সেরকম মুভ করেনি। তবে হ্যাঁ, একটা জিনিস শুনলাম যে এই যে কেসটা এটা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে উঠেছে। তো অবশ্যই আমরা সেটা দেখব, তাহলে পরিষ্কার করে দিলাম। তো যাই হোক, এবার চলে আসি যে ভিডিওটা যেটুকু অংশ দেখেছি, তো দেখলাম যে যা যা কিনেছে না কিনেছে সেগুলো আমাদেরকে দেখালো। তো তার মধ্যে একটা ব্লু শাড়ি, যে ব্লু শাড়িটা ওরা যে নেমন্তন্ন যাবে তাতে দেবে। তো একটা জিনিস খুব খারাপ লাগলো, দেখুন আমি মানছি যে একেবারে মানে খুব বড় হয়ে গেছে, অনেক বড় মেয়ে তা নয়, কিন্তু যেহেতু 5-5টা বছর ধরে সংসার করেছে, একটা বাচ্চা জন্ম দিয়েছে, সেই বাচ্চার সাথে কিছু সময় কাটিয়েছে, শ্বশুরবাড়িতে কিছু সময় কাটিয়েছে, যেখানে কিনা আমরা শুনেছি যে ওর শ্বশুরবাড়িতেও এত অত্যাচারিত। তো অত্যাচারিত ও শ্বশুরবাড়িতে যারা মানে খুবই অত্যাচারী শ্বশুরবাড়ি হয়, তারা কিন্তু সবার আগে চেষ্টা করে বৌমাদের ওপর নিয়ম কানুনগুলোকে শেখানো। এইটার নিয়ম না, ওটা নিয়ম না, সেইটা নিয়ম না, এইটা দিয়ে যে মেন্টাল যে একটা প্রেশারে রাখা, যে বউটা সবসময় চিন্তা করবে আমি যেটা করছি সেটা ঠিক তো, মানে এটা আবার ভুল কিছু না তো। তো ওর যে এগুলো কোনোদিনই হয়নি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওর এই ও যে করছে না তার কার্যকলাপে। তো ওই যে গিফটটা কেন দিচ্ছে, এটা কিন্তু এমনি দিচ্ছে না, এটা এমনিই কাউকেও গিফটটা দিচ্ছে না, ও নেমন্তন্ন যাবে তাই জন্য গিফট দেবে। তো এরকম প্রত্যেকটা অনুষ্ঠানে যখন নেমন্তন্ন সন্দীপরাও যায়, তারাও কিন্তু গিফট হাতে করে নিয়ে যায়। হ্যাঁ, তো এবার আজকে তো পরিষ্কার হয়ে গেল ও কত গিফট, মানে এই যে কাকু কাকিমাদের সাথেও তাদেরকেও গিফট দিয়েছে, এমনকি আরও কিছু মানুষের জন্য গিফট নিয়ে এসছে বললো। এবার কিছু জিনিস নিয়ে এসছেন শিলা দেবী, এবার উনি যাকে যাকে দেবেন। তাছাড়াও সন্দীপরা কিন্তু নিয়ে এসছে সেই টি শার্ট থেকে শুরু করে, তারপর হচ্ছে গিয়ে শোপিস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু নিয়ে এসছে, যেগুলো দেওয়ার জন্য, নিজেদের বাড়ির জন্য যেটা নিয়ে এসছে তো নিয়ে এসছে। বিশেষ করে বলে রাখি, ওই যে কামধেনু মনে হয়, ওই মানে গরুটার যে স্ট্যাচুটা, ওটা মনে হয় কামধেনু গরু নাকি, বাচ্চার সাথে মা গাই আর বাছুর, কি দারুণ ওটা যখন মানে থাকবে, আমি জানি খুব সুন্দর লাগবে, ওর ওপরের ঘরেই রাখবে হয়তো, দারুণ, ওটা খুব পছন্দ হয়েছে, একদম চোখে লাগার মতো জিনিস, খুব সুন্দর জিনিসটা। তো যাই হোক, সেখানে কিন্তু দেখুন ও যদি সত্যিই সেরকম প্রেশারে থাকতো না, তাহলে কিন্তু আজকে এই যে গিফট একজনকে দেবে, যে শাড়িটা, সেটা যেরকমভাবে গায়ে ফেলে দেখাচ্ছে না, এটা রীতিমতো অসভ্যতামি। আমি বলছি না যে এটা অন্যায় করেছে, অন্যায় না, কিন্তু এগুলো কিছু জিনিস থাকে না যেটা আনএথিক্যাল মনে হয়, যেটা দেখে দৃষ্টিকটু লাগে। তুমি যখন কাউকে গিফট দিচ্ছ, তো সেই গিফটটা তুমি নিজের গায়ে এরকমভাবে ফেলে দেখানো একদমই উচিত নয়। যেমন কিনা দেখবেন যে যখন বলে যে যখন আমরা ঠাকুরের জন্য ধূপকাঠি কিনি, বলে যে এরকমভাবে শুকে নেবে না, তুমি ঠাকুরকে দেবে তো তুমি আগের থেকে এরকমভাবে শুকে, যে কেমন দেখি গন্ধ, এরকমভাবে বলে নাকি নিতে নেই। এটা আমি বলছি না যদি কেউ নিয়েছে সে কোনো অপরাধ করে ফেলেছে তাকে ধরে জেলে পুরে দেওয়া উচিত, একদমই সেটা বলছি না, কিন্তু কিছু জিনিস বলে, কিছু নিয়ম, কিছু কানুন আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে, সেই জন্য যে ঠাকুরকে বলে যে এরকম ধূপ দেওয়ার আগে ধূপটা শুকে কিনবে না, দোকানদারকে জিজ্ঞাসা করবে, তার কাছে সাজেশন চাইবে, সে সাজেস্ট করবে যে কোনটা ভালো ধূপ। আমরা কিন্তু বরাবর সেরকমভাবেই কিনে আছি, এটা বলে। ঠাকুরকে, যেমন ঠাকুরকে দেওয়ার আগে বলে যে প্রসাদ তৈরি হয়ে যায়, ঠাকুরকে দেওয়া হয়েছে, কিন্তু বলে না যে পুজোটা হয়ে যাক তারপর খেও। এরকম কিছু জিনিস তো আমরা শিখে এসছি, যেটাকে শিষ্টাচার বলে। তো সেই শিষ্টাচার যে ও একেবারেই শেখেনি, সেটার তো আমরা পদে পদে
প্রমাণ পাই, কারণ এই চোপা নামটা ও তো আজ এখান থেকে এসে অর্জন করেনি, সেই সংসার করার কালীনই ওর নাম চোপা দিয়েছিল, কেউ গামলামুখী, তবলামুখী, এই নামগুলো কিন্তু অনেক পুরনো, এগুলো কিন্তু আজকের নাম নয়। এই আজকের এই ঘটনা যে ঘটেছে তার জেরে যে ওকে এই সব বলা হচ্ছে, নো, ও নিজেও ভালো করে জানে যে এগুলো কত আগের থেকে ওর কমেন্ট বক্সে সবাই কমেন্টে লিখতো, তখন জানতোও না যে ও এখান থেকে চলে যাবে বা অন্য কারোর হাত ধরে রয়েছে, তখন কিন্তু জানতো না, কিন্তু এইসব নামে কিন্তু ওকে তখন থেকে ডাকা হতো। তো এইসব চোপা, চোপা নামটা কেন? চোপা মানে যারা মুখরা হয়, কথায় কথায় মানে খুব তর্ক করে, তো তর্ক করার স্বভাবটা অনেক দিন আগের থেকেই রয়েছে, সেই জন্যই। তাহলে চিন্তা করে দেখুন, যার চপর চপর এমন মুখ, যার নাম পেয়ে গেছে যে চোপা, সে আবার নাকি অত্যাচারিত। তো এটাই হচ্ছে পরিষ্কার কথা, যে জিনিসটা করেছে সেটা মোটেও ভালো না, এটা দৃষ্টিকটু লাগলো, সেই জন্যই অবশ্যই বললাম। তো যাই হোক, এবার আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন সঙ্গীতা দিদিভাইয়ের কথা শুনে। আর তাছাড়া আমিও আপনাদেরকে একেবারে প্রমাণ দিয়ে দিলাম যে এই রিট অফ ম্যান্ডামাস কোনোভাবেই বাচ্চার কাস্টাডির ক্ষেত্রে কাজে আসবে না, কোনোভাবে আসবে না। হ্যাঁ, যদি আসতো, যদি এটা কিভাবে হতো, যদি ধরুন ও আগে চাইল্ড কাস্টাডি করে নিত, যদি ও চাইল্ড কাস্টাডির জন্য আগে কেস করতো, তারপর সেই কেসে ও জিতে আদালত থেকে ওকে বলে দিত যে হ্যাঁ আপনি আপনার বাচ্চা পাবেন, আপনি যান, আপনি ওখানে গেলেই আপনাকে বাচ্চা তুলে দেবে, অবশ্যই থানার লোকজন থাকবে, তারা আপনাকে সাহায্য করবে। সেক্ষেত্রে যদি সেই যেসব মানে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ওর সাথে কোনো রকমভাবে সহযোগিতা না করতো, ও বাচ্চা আনতে গেছে, কাগজ দেখিয়েছে যে এই দেখুন আদালত থেকে আমার কাছে হুকুমনামা রয়েছে, আমার বাচ্চা আমার কাছে আসবে, আপনারা প্লিজ বাচ্চাকে তুলে আমার হাতে দিন, আমি বাচ্চা নিয়ে যাব, যদি ওই কাগজ দেখাতো আর তারপর যদি ওনারা সেটা অনুযায়ী কাজ না করতো, সেক্ষেত্রে রিট অফ ম্যান্ডামাস কাজে লাগতো। যে আপনাদের কাছে যখন কাগজ ছিল, আপনাকে কাগজ দেখিয়েছে, আদালতের হুকুমনামা দেখিয়েছে, তার সত্ত্বেও কেন আপনারা কোঅপারেশন করেননি বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, এক্ষেত্রে কাজ করতো রিট অফ ম্যান্ডামাস। কিন্তু এরকম তো হয়নি, কারণ আজকের কথাতেও সঙ্গীতা দিদিভাইয়ের কথাতে পুরো পরিষ্কার যে এখনও অবধি কাস্টোডিয়াল কোনো কেস হয়ইনি, মানে এখনও ও বাচ্চা নেওয়ার জন্য কোনো রকম কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এটা ওর ভালোবাসার মানুষটা যত তাড়াতাড়ি মানবেন তাদেরই পক্ষে ভালো হবে। দেখুন, যারা কন্টেন্ট করছে আমি তাদের নিয়ে কিছু বলবো না, কারণ তারা কন্টেন্ট করছে, কারণ তাকে তো করতেই হবে। আমি যদি ওর মানে সম্পর্কে পজিটিভ বলছি, আরেকজন নেগেটিভ বলছে, বা আমি নেগেটিভ বলছি সে পজিটিভ বলছে, সেটার জন্য সে নানান রকম যুক্তি খাড়া করছে। কিন্তু আপনারা যারা ওকে প্রচণ্ড ভালোবাসেন তারা এই জিনিসটা মেনে নিন। যদি বাচ্চা ওর নেওয়ার হতো, ও সেই দিন রাত্রেই বাচ্চাকে নিয়ে আসতো, ও সেদিন রাত্রেই ও বাচ্চা নিয়ে আসতো, কারণ ওকে কিন্তু বাড়ির থেকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, বা এরকম নয় ওর পেছনে কেউ মানে কিছু নিয়ে তাড়া করছে আর ও দৌড়াচ্ছে, ও এরকম দৌড়াতে বাচ্চাকে কি করে নেবে, হ্যাঁ, এরকম কোনো কিন্তু ব্যাপার হয়নি। সবাই জানে, হাজার একটা লোক আছে যারা কিনা দেখেছে স্বচক্ষে, যারা কিনা জানে ও ঝামেলা অশান্তি যখন হয়েছে, তখন গ্রামের তো একটু রাত্রে একটু যদি এদিক ওদিক চিৎকার চেঁচামেচি হয় না, তাহলে কিন্তু আওয়াজ একদম আগুনের মতো ছড়িয়ে যায়। তো সেখানে সামনে আসুক না আসুক, অনেকেই কিন্তু ওকে টোটো চেপে চলে যেতে দেখেছে। তো সেখানে টোটোর মধ্যে কতজন মানুষ ছিল তারা কি জানবে না? তো সেক্ষেত্রে সে বাচ্চাকে নিতে পারেনি, তারপরেও যখন থানা থেকে বলেছে যে আপনি বলুন, আমরা বাচ্চাকে বলছি যে এসে দিয়ে যাবে, তো প্রথমটা যখন সন্দীপরা বুঝতে পারেনি, কিন্তু পরে যখন বুঝলো যে না, এরকমভাবে পালিয়ে থাকা যাবে না, বাচ্চা যদি মা মনে করে নেবে তো নিতেই পারবে, তখন তারা কিন্তু নিজেরা চেষ্টা করেছিল, যে বাচ্চাটাকে বলেছিল যে হ্যাঁ বলুন কোথায় দিয়ে আসতে হবে, দিয়ে আসছি। সেক্ষেত্রে তখন কি বলেছে ওদের বাড়ি থেকে, যে না এখন লাগবে না, এখন আমরা বাচ্চা নিতে পারবো না। তো এগুলোর কিন্তু সমস্ত রয়েছে, এভিডেন্স রয়েছে, কারণ থানা থেকে থানায় যারা বসে আছে, না ওর কেউ না সন্দীপের কেউ, তারা যেটা সত্যি, যেটা তাদের সাথে যারা দেখেছে, যা সাক্ষী আছে সেই অনুযায়ী কাজ করবে। তাদের না টিনের প্রতি কোনো আলাদা ভালোবাসা থাকবে, না সন্দীপের প্রতি আলাদা কোনো, তারা শুধুমাত্র এটা একটা কেস, যে মানুষ এসছে, যে ঠিক তাকে ঠিক বলবে, যে ভুল তাকে ভুল বলবে, এটাই হয়, আইনের মানুষরা সেটাই করে। তো সেক্ষেত্রে তারাও নিশ্চয়ই বলবে। আর এখন তো আর কি বলবো, ও তো উল্টে তাদেরকেই প্রশ্নের মুখে ফেলেছে, তাই না? তো তারাও নিশ্চয়ই সব রকমভাবে নিজেদেরকে তৈরি করবে উত্তর দেওয়ার জন্য,
কারণ তাদের অ্যাকশান ইনঅ্যাকশান যদি সত্যি অ্যাকশান ইনঅ্যাকশান যেটা যদি প্রমাণিত হয়, তাদের তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, যে তারা তাদের কর্তব্যরত অবস্থায় কর্তব্য হয় করেনি, বা কর্তব্য মানে যেটা না করা সেটা আবার করেছে। এটা যদি প্রমাণিত হয় তাদের তো চাকরি চলে যাবে, চাকরি না চলুক বা সাসপেন্ড হয়ে যাওয়া, যেগুলো যে ধরনের অ্যাকশানগুলো আমরা জানি হয় আইনের মানুষদের সাথে, তাই না? তো এই হচ্ছে বিষয়, আশা করি বোঝাতে পারলাম। তো আপনারা যত তাড়াতাড়ি এটা বুঝবেন তত তাড়াতাড়ি আপনাদেরই মঙ্গল হবে। বাকি কন্টেন্টের জন্য অনেকে অনেক কিছু করে চলেছে। তো এখানে দিদিভাইয়ের একটা কথা সেটা লাস্টে না বললেই নয়, কারণ দিদিভাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, যে যেরকম আপনারা কন্ট্রোভার্সি ভিডিও করছেন করুন। তো দেখুন, এই কথাটা কিন্তু অবশ্যই অনেক দিন থেকে আমিও বলছি যে কন্ট্রোভার্সি করা নিয়ে কোনো আপত্তি নেই, কারোরই কেউই করতে পারবে না। তার উপর দিদি যেহেতু আইন সমস্ত জানেন, তো উনি তো একেবারেই বলবেন না যে কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না, কিন্তু কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করে করতে হবে। এবার একজন যদি মানুষ ভাবে যে আমি ওকে বলেছি, ও তো আমায় বলেছে, তাহলে আমাদের মধ্যে কেন কোনো কিছু হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি তোমাকে বলেছি, তুমি আমাকে বলেছো, আমরা দুজন অ্যাডাল্ট পার্সন। কিন্তু যদি সেখানে মাঝখানে একটা বাচ্চা চলে আসে, তার ক্ষেত্রে কিন্তু দেশের আইনটা অন্যরকম, তাই না? আপনার আমার হিউম্যান রাইটস যারা সংরক্ষণ করছে, তারা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার একটা আলাদাই রাইটস, আবার তার সাথে সে প্রথমত হিউম্যান, তার উপর বাচ্চা, তার উপর যদি মাইনর হয় যে কিনা নিজের জন্য নিজে কোনো স্ট্যান্ডই নিতে পারবে না, তো সেক্ষেত্রে তো অবশ্যই আইন সেটাকে সেরকমভাবেই দেখবে। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো মানুষ ভাবে যে কেন আমার ক্ষেত্রেই হচ্ছে, তো সেরকম অনেক মানুষই আছে যারা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে না পেরে তাদের বাচ্চা অবধি চলে যায়, এবার সেখানে যেসব বাচ্চারা মাইনর আছে তাদের জন্য অবশ্যই আলাদা করে প্রোটেকশন দেশ দিয়ে দেবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, দেশের আইন ব্যবস্থার উপর আমার প্রচুর আস্থা রয়েছে। আমি মনে করি যে একজন সেলিব্রিটির বাচ্চা, তাকে নিয়েও যদি খারাপ কথা বলা হয়, আর আমাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়েও যদি খারাপ কথা বলা হয়, বা আপনার বাচ্চাকে নিয়েও যদি খারাপ কথা বলা হয়, তাহলে কিন্তু দেশ সমান চোখেই দেখবে, এটা আমার ধারণা। সেক্ষেত্রে হয়তো সেলিব্রিটি হলে একটু তাড়াতাড়ি হবে, আমাদের সাধারণ মানুষের একটু দেরি হবে, বাট হবে, জাস্টিস অবশ্যই পাওয়া যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারলেন। আর সবচেয়ে বেশি আমি খুশি হব যে যারা ওর ভালোবাসার মানুষরা, তারা যদি বুঝতে পারেন তাহলে সবচেয়ে বেশি খুশি হব। কারণ আপনারা ভালো করে চিন্তা করে দেখুন যে মানে এই দীর্ঘ এতগুলো মাস আপনারা প্রত্যেক সময় প্রশ্ন করতেন, তোমার মনে পড়ে না, তুমি কিছু বলো না, তুমি কেন বলো না, তোমার কিছু হয় না, তুমি কি সুন্দর দিব্যি ঘুরছো, তুমি কেমন বেরিয়ে আসছো, তুমি যে এত আনন্দ করছো, তোমার কেন মনে পড়ে না, এইসব আপনারা প্রশ্ন করতেন তো। আপনাদের প্রশ্নে কিন্তু কোনোই পাত্তা কোনোদিনও দেওয়া হয়নি, কিন্তু দেওয়া হলো কখন পাত্তা, কখন এটা নিয়ে নড়াচড়া বসা হলো, যখন কিনা চ্যানেলের ওপর আঘাত আসলো, যে চ্যানেলটাতে স্ট্রাইক করলো, যখন বুঝতে পারলো যে আমার এবার ভাতে মারার চেষ্টা হচ্ছে আমাকে। কারণ অবশ্যই অন্যের যদি কন্টেন্ট নেয়, এটা তো রীতিমতো চুরি। কারণ ইউটিউব যখন মনে করেছে যে স্ট্রাইক সেটা গ্র্যান্টেড করেছে, তাহলে এখানে তো ইউটিউবের ওপরে আমরা কেউ কিছু বলতে পারবো না, তাই না? অনেকে ফেক দেখেছেন, অনেকে ফেক দেয়, স্ট্রাইক ফেক দেয়, এরকম আরশের কাছে কতগুলো ফেক পড়েছে দেখেছেন তো। আরশের চ্যানেলে একজন যে কিনা ফেক কেস এমন দিল, এমন একটা ফেক স্ট্রাইক দিল যে তার সবচেয়ে হায়েস্ট ভিউড যে ভিডিওটা ছিল, এটাই তার কর্মের ফল, যে সেটা উড়ে গেল। আর এরকম আরও অনেকেই চেষ্টা করেছে, তাতে কিন্তু তাদেরই মুখে ঝামা ঘষা পড়েছে, কারণ ফেক জিনিস চলে না। বাট ইউটিউব যখন দেখে যে হ্যাঁ সত্যি এটার মধ্যে দেওয়ার মতো কিছু আছে, তাহলে সন্দীপ যখন দিয়েছিল সেটা গ্রান্টেড হয়েছে। কেন হয়েছে? কারণ সত্যি ওটা সন্দীপের হচ্ছে গিয়ে কন্টেন্ট। এবার যদি বলেন যে আচ্ছা মুখটা তো ওর দেখা যাচ্ছে, নো, সে পার্সনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সে সন্দীপের আর স্ত্রী নয়। স্ত্রী ছিল যখন, তখন ওরকম হাসি খুশি আনন্দের ওই রকম ভিডিও, ওরকম ফটো সব ছিল, কিন্তু আজ আর সে স্ত্রী নয়। তো সেক্ষেত্রে দুটো মানুষ একদম সম্পূর্ণ চেঞ্জ। তার আর সবচেয়ে বড় কথা লক্ষ্য করে দেখবেন, একটা কথা মনে পড়ে গেল, এটা আমি বলবো করে ভুলে যাই, চিন্তা করে দেখবেন, এই যে টিন যখন ওদের পাড়াতে একটা কীর্তন হচ্ছিল, মনে আছে? সেই কীর্তনে মালসা দিয়েছিল,
দুটো মালসা দেওয়া হয়েছিল ওদের বাড়ির তরফ থেকে, একটা ওর দাদা ভাইয়ের নামে, একটা ওর নামে। সেক্ষেত্রে কিন্তু ও শুধু ওর নামের সাথে বাপের বাড়ির সারনেমটাই দিয়েছিল, লক্ষ্য করে দেখেছেন। আর আজ যখন কিছুদিন আগে যখন কচুয়া গেল, তখন এই যেই হাজব্যান্ড যার সাথে মানে 498 কেস 498 কেস যাকে দিয়ে বসে আছে, তার নাম সারনেমটাও কিন্তু মাঝখানে রেখেছে, আর ওদেরই গোত্রটা ব্যবহার করেছে। ভাবতে পারছেন তাহলে কীরকম ব্যাপার? এগুলো সমস্তটাই যে দিখাওয়া, তাহলে তো আর বোঝার কোনো মানে অবকাশ রইল কি? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম, আরেকটা কথা, 498 নিয়ে অনেক কথা আমি শুনি। তো অনেকবার অনেকজন বলেছে যে টিন নাকি 498 কেস তুলে নিয়েছে। 498 আমি যতদূর জানি এটা তোলা যায় না। তো আজকে আমি সঙ্গীতা দিদিভাইকে আবার একটা প্রশ্ন করতে চাই যে সঙ্গীতা দিদিভাই, এটা প্লিজ বলুন তো যে 498 কেউ কি তুলে নিতে পারে? কারণ আমি জানি 498 কেস করেছে, এবার কেউ যদি 498 কেস তুলে নেয়, তার মানেই এটা যে তার মানে সে মিথ্যা কথা বলছিল, তাই জন্যই সে কেস তুলে নিয়েছে। ওই কেসটা 498 কেসটা যদি আমি এটা রামশ্যাম যদুমধু কারুর ক্ষেত্রে বলছি, তাই তো? তো তাহলে তো সে তার ওপর সবচেয়ে বড় মানে কি বলবো, আদালতের মানে মহামূল্য যে সময়, সেটা নষ্ট হওয়ার একটা বিশাল বড় কেস চলবে, তাই না? তো আমার মনে হয় কেউ 498 কেস তুলতে পারে না। এটা সম্পর্কে আমাকে একটু বলবেন। তো এক্ষেত্রে সন্দীপের ক্ষেত্রেও যেটা বলা হয়েছিল যে 498 তুলে নেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ আমি যতদূর জানি এই 498 একবার কেস করলে সেটা তোলা যায় না, আমি সেরকমভাবেই শুনলাম। এবার সেটা নিষ্পত্তি কিভাবে হয় কি না হয়, দিদি যেহেতু অনেক মানে এই আইনের বিষয়টা জানেন, তাই দিদিকে এই প্রশ্নটা করবো যে 498 কেস কি একবার করলে সেটা তুলে নেওয়া যায়? ঠিক আছে, তো এই প্রশ্নটা দিয়েই আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।